দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন। সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আর এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে নির্বাচনের রোডম্যাপ প্রদান করবে নির্বাচন কমিশন। আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে একটি গ্রহণযোগ্য জায়গায় দেশ পৌঁছাতে পারবে বলেও আশা তার। ডক্টর ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন বিষয়ে ও রাখাইনের ত্রাণ চ্যানেল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 39 মিনিট 31 সেকেন্ডের এই ভাষণে জুলাই মাসেই জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি। এদিকে এখন টেলিভিশনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে আপত্তি নেই এনসিপির, তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে রাজি নয় দলটি। মোটামুটি এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। অনুষ্ঠানের নাম দিয়েছি এপ্রিল। আমি স্বাগত জানিয়েছি আজকে আমাদের এই আলোচনায়। আমাদের শুরুতেই রয়েছেন হাসান মামুন, সাংবাদিক ও বিশ্লেষক, রয়েছেন আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আমি শুরুতেই আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি শুনেছেন, দেখেছেন। সেখানে আমি শুরুতে বললাম যে এপ্রিলের প্রথমার্ধে তিনি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। এমন একটি ঘোষণার জন্য, মানে নির্বাচন কবে হবে এমন একটি ঘোষণার জন্য দেশবাসী অপেক্ষা ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। এখন আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ঘোষণাটা দিয়েছেন, মানে ওনার ভাষণ দিয়েছেন, ভাষণের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এসেছে, আমি এভাবে বলতে চাই। আমি অন্তত পক্ষে আমার কাছে খুব আনইউজুয়াল মনে হয়েছে। সাধারণত এরকম মানে হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি থাকেন, তারা ঈদের আগে বিভিন্ন অকেশনে তারা ট্রেডিশনালি তারা একটা ভাষণ দিয়ে থাকেন জাতিকে শুভেচ্ছা জানিয়ে ইত্যাদি, তাই না? কুরবানির মানে মাহাত্ম্য, ত্যাগ ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো একটা দেবেন বলে আমার একটা ধারণা ছিল। তো যাই হোক, একেবারেই প্রথা ভেঙে দিয়ে তিনি মানুষের, আপনি যেটা বললেন, মানুষের একটা মানে আগ্রহ ছিল, মানে শুধু আগ্রহ বললে ভুল হবে, মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে এটা নির্বাচিত সরকারের জন্য। সেই বিষয়ে তিনি একটা মোটামুটি পথ নকশা বলতে যেটা আমরা বলে থাকি, সেটার একটা ক্ষণ তিনি উল্লেখ করেছেন, কিন্তু সেটা ঠিক এক্সপেক্টেড না। মানে এই ভাষণে কি আপনারা এমন কিছু আশা করেননি যে এমন কোনো ঘোষণা আসতে পারে? না, ঘোষণা তো একটা আসতেই হবে, সেটা তো অবশ্যই আমরা প্রত্যাশা করি। আচ্ছা। এবং ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল, মানুষের দাবি তো তাই। তো এখন এই যে মানে এতগুলো দল, মানে যতগুলো দলের সাথে তিনি বৈঠক করেছেন, এই দলগুলোর মধ্যে মানে 90% বেশি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু দাবি করেছেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হোক, এবং যৌক্তিক কারণগুলো তারা মানে বিবৃত করেছেন যে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কেন নির্বাচিত সরকার ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত, অথবা আরও আগে হলে আরও ভালো হয়, এই কথাগুলো তারা ব্যাখ্যা করেছেন। তো কিন্তু সরকারের তরফ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার পেছনে যুক্তি, অথবা যে এখন আমরা প্রায় 4 মাস বা 3.5 মাস, হোয়াটএভার, অ্যারাউন্ড 4 মাস পিছিয়ে গেল, এটার কোনো যৌক্তিক কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। তাতে যেটা মনে হলো যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বা ব্যাপক মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হলো না। আর একটা বিষয় যেটা হতে পারত, এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশে এই চর্চাটি কখনই হয়নি। যেহেতু এই সরকারটা তো একটা রেগুলার গভর্নমেন্ট না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিশেষ প্রেক্ষিতে একটা সরকার পালিয়েছে জনগণের আন্দোলনের মুখে, সেই ধরনের প্রেক্ষাপটে একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, সংস্কারের কথা বলছেন। আমরা তো আরও বেশ কিছু বছর আগে থেকে এইভাবে যে একটা দেশ চলা উচিত না, সেটার জন্য একটা রাষ্ট্রের মেরামত হওয়া উচিত, সে কথাগুলো আমরা বলছিলাম। আমার সবসময় একটা ধারণা ছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা নির্বাচনের একটা সুনির্দিষ্ট মানে তারিখ থাকবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা ক্যালেন্ডার ইয়ার থাকবে ইলেকশনে। তারপরে যেই দলটি নির্বাচিত হবে, অর্থাৎ যারা মানে প্রবাবলি যারা গভর্নমেন্ট ফর্ম করবেন, সম্ভাব্য যে রাজনৈতিক দলটি সরকার গঠন করবেন, সেই দলটির জন্য একটি ট্রানজিশনাল টাইম দেওয়া উচিত। নেক্সট মানে যে গভর্নমেন্ট ইনকামবেন্ট গভর্নমেন্টের কাছে ওই যে মানে আপনার মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং, মানে যারা নির্বাচিত হয়ে থাকবেন
কিন্তু দায়িত্বভার নেবেন কয়েক মাস পরে, অ্যাবাউট 2 মাস 3 মাস বা 4 মাস পরে দায়িত্বভার নেবেন। ওই জন্য আমি ক্যালেন্ডার ইয়ারের কথা বলছিলাম। তাতে করে যেটা হতো সেটা হচ্ছে যেমন ইউনুস গভর্নমেন্ট, তারা প্রায় 1.5 বছরের মতো দেশ চালাচ্ছেন, মানে চালাবেন আগামী বা ডিসেম্বরের পর্যন্ত। এরপর একটা নির্বাচন হলো, সেই নির্বাচন পর্যন্ত তারা কি কি কাজগুলো করেছেন, কি কি প্রবলেমগুলো তারা ফাইন্ড আউট করেছেন সরকার চালাতে, যে পরবর্তী গভর্নমেন্টের কাছে তাদের কিছু রেকমেন্ডেশনস, কিছু ফাইন্ডিংস, কিছু অবজারভেশন থাকতেই পারত। এবং সেখানে গভর্নমেন্ট ইন ওয়েটিং যারা থাকার কথা বা যারা থাকবে, তারা ট্রানজিশনাল টিম হিসেবে তারা ওই কাজগুলো বুঝে নিতেন যে তাদের টাস্কগুলো কি হবে। তাহলে যেটা হতো কি, যে ভবিষ্যতে যে সরকারটি দায়িত্ব নেবেন তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য একটা ভালো সরকার, মানে একটা ভালো ক্যাবিনেট ফর্ম করতে পারতেন, স্ট্যান্ডিং কমিটি, মানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি করতে আপনারা কি পারতেন। সুনির্দিষ্ট তারিখ চাচ্ছেন? শুধু তারিখ মানে প্রথমার্ধ তো হচ্ছে ধরেন এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ, প্রথমার্ধ আমরা বুঝছি, এর মধ্যে তো নির্বাচনটা হবে। না, অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য চিফ অ্যাডভাইজার এইটা হওয়ার কথা। এরপর ইলেকশন কমিশন দিনক্ষণ সবকিছু মানে প্রক্রিয়া উপযুক্ত সময় তারা রোডম্যাপ। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা ঠিক জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। 90% পলিটিক্যাল পার্টিজ এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগণ চেয়েছিলেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হোক এবং আগে। আপনাদের বৈঠক চলছে, আপনাদের স্থায়ী কমিটির যে বৈঠক রাত 9টায় শুরু হওয়ার কথা সেটা চলছে, আমরা জানিয়েছি, সেখান থেকে হয়তো প্রতিক্রিয়া আমরা পাবো। কিন্তু আপনি কি এই মুহূর্তে মানে আপনারা কি স্বাগত জানাচ্ছেন কিনা, মানে আপনারা অ্যাটলিস্ট আপনার কি বলে, মানে মন্দের ভালো তো বলতেই হবে। কারণ হচ্ছে যে আমরা ডিসেম্বরে চেয়েছি, উনি বলছেন এপ্রিলের যে কোনো সময়, 4 মাস পিছিয়ে গেল। কিন্তু একটা অনির্বাচিত সরকার যে সংকটগুলোর মধ্যে তারা প্রায় ভুগে থাকছেন বা দেশটা যেদিকে যাচ্ছে, মানে অনেক কিছুই ঠিক ম্যানেজেবল অবস্থার মধ্যে নেই। সেই জায়গাটা ট্যাকেল করতে পারতো একটা নির্বাচিত সরকার, সেই জায়গাটা ভুল হয়েছে। হাসান মামুন, আপনি একটু বলবেন যে তিনি যেটা বললেন যে একটা অনির্বাচিত সরকার এই যে সংকটের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার যে পথটা তিনি বললেন, এই বিষয়ে আপনি একটু বলবেন। সেই সাথে বলবেন যে যেহেতু আজকে আমার এখানে এনসিপি নেই, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে ঘোষিত সময়ের মধ্যে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে তারা যেতে আপত্তি নেই তাদের, তবে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবেন না। মানে বিষয়টা আসলে কেমন হলো তাহলে? হ্যাঁ, এনসিপির প্রতিক্রিয়া একটু মানে সমস্যাজনক মনে করি। এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টাকে টেনে আনার কোনো আবশ্যকতা ছিল বলে মনে হয় না। তাদের কিন্তু আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এটা হতে হবে। তো ভালো দিক এই যে প্রধান উপদেষ্টার ভাষণে কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের কোনো কথা নেই, উনি জাতীয় নির্বাচন বিষয়েই কথা বলেছেন, তাই না? নির্বাচন মানে জাতীয় নির্বাচন, অন্য প্রসঙ্গই উনি আনেন নাই। এটা আমি মনে করি একটা ভালো দিক। মানে এটাও একটা আসতে পারতো এবং আসলে এটা নিয়েও জটিলতা তৈরি হতে পারতো। আমি এখানে একটুখানি বলতে চাই, রিপন ভাই যেটা বললেন যে এপ্রিলে নির্বাচন হলে যে সরকার নির্বাচিত হবে তার দায়িত্ব গ্রহণের আগে একটা সময় দরকার। আমি এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই, বাজেটের বিষয়টা কিন্তু চলে আসবে। আজকে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব এই কথাটা উনি বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নতুন বাজেট দেওয়ার সময় কিন্তু চলে আসবে এপ্রিলের পর। মানে আমরা তো জানি যে জুনেই বাজেট দেওয়া হয়, এবার কিছুদিন আগে দেওয়া হলো 2 তারিখ, তাই না? তো ওই সরকারকে তো আবার বাজেট দিতে হবে এবং কে নির্বাচিত হবে, এক্সিস্টিং বাজেটটা রিভাইজ করার প্রয়োজন, কে নির্বাচিত হবে, তারা বাজেট দেওয়ার সময় ইত্যাদি, এবং প্রথম বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই না? এবং এই যে বাজেট, এটার বাস্তবায়নের শেষ সময় যাবে, এটা কিন্তু একটা খুবই ক্রান্তিকালীন সময় হবে ওই সময়টা। এই জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মাঝে যে আলোচনাটা হচ্ছিল যে সব পক্ষেরই দাবি মোটামুটি পূরণ হয় যদি ফেব্রুয়ারির প্রথম ভাগে, মানে রমজানের আগে, ঈদের আগে নির্বাচনটা হয়ে যায় এবং তার কিছুদিন পরেই যদি ক্ষমতা হস্তান্তর হয়, এটা আবহাওয়ার দিক থেকে ভালো। এটা রমজানে কিভাবে নির্বাচনী প্রচারণা হবে, তাই না? এটা একটা প্রশ্ন। তারপরে পরীক্ষার প্রশ্ন আছে, জাতীয় ভিত্তিক যেসব পরীক্ষা হয় সেগুলো প্রশ্ন আছে। তারপর হচ্ছে এপ্রিল আসতে আসতে কিন্তু ঘূর্ণিঝড় ইত্যাদি সময় চলে আসে এবং এপ্রিল মাসটা কিন্তু আমাদের উষ্ণতম মাস, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এপ্রিলে গরম থাকে প্রচণ্ড। তো এর মধ্যে নির্বাচন হওয়াটা আমার মনে হয় যে আবহাওয়াগত দিক থেকেও ঠিক গ্রহণযোগ্য না।
আমির খুসরো মাহমুদ চৌধুরীও আজকে প্রতিক্রিয়া জানিয়েছেন, কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যেটা আচ্ছা, তিনি আমি জানি বলছিলেন না বলার কথা যে এটা 90% রাজনৈতিক দলের মতামতকে পাশ কাটিয়ে এই যে সময়টা দেয়া হলো সেই জায়গাটা তিনি প্রশ্ন এটা তুলেছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা বা সরকার কিছু কাজ একতরফাভাবে করছেন। যেমন সংস্কার কমিশন যেগুলো গঠিত হয়েছে সেগুলো কিন্তু সরকার নিজেই করেছে, কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে। প্রথমে 6টা পরে 5টা, তাই না? জি। কোন কোন ক্ষেত্রে সংস্কার দরকার এগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারত, হয়নি, কিন্তু করেছেন। আরও ব্যাপার আছে যে সংস্কারের যে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে, এনসিপি গুরুত্ব দিচ্ছে বেশি। সরকার কিন্তু বেশ কিছু সংস্কার কর্মসূচি আলাদা করেছিল যে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার দরকার নেই। সেগুলোও কিন্তু সম্ভবত 2 শতাধিক সুপারিশ, সেগুলো জি। কিন্তু বাস্তবায়ন শুরু হয়নি। প্রথম দফা সংলাপে যেসব ঐকমত্য হয়েছিল সেগুলোরও কিন্তু বাস্তবায়ন শুরু হয়নি। এখন সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মূল্যবান সময়। ডক্টর ইউনূস সবসময় বলে আসছেন যে সব রাজনৈতিক দলের সাথে বসে ঐক্যমত করে তারপরে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি। যেগুলো ঐকমত্য হয়ে গেছে সেগুলোর বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারতো। শুরু হয়ে গেলে আমরা এগিয়ে যেতাম, কারণ আমরা তো সবাই সংস্কার চাই। জি। বিএনপিও সংস্কার চায়, বিএনপি তো অনেক আগে সংস্কারের কর্মসূচি নিজেই দিয়েছে, তাই না? আর এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে আমরা কিন্তু গোটা আলোচনায় যেন সেনাবাহিনীর অবস্থানটাকে ভুলে না যাই। সেনাপ্রধান অনেক আগে, অর্থাৎ গত বছর 24 সেপ্টেম্বর রয়টার্সকে পরিষ্কারভাবে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন সংস্কার ইত্যাদি করার জন্য আমরা সরকারের পাশে আছি। সেই 18 মাস কিন্তু শেষ হচ্ছে জানুয়ারিতে, এবং সেনাপ্রধান নতুন করে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, রিসেন্টলি তিনি বলেছেন, তাই গত না? মাসে। জি। উনি ওনার কিন্তু ঘোষিত অবস্থানই আছেন। তো এই জন্যই আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলো, সরকার এবং সেনাপ্রধান সবারই মানে ইগো যদি থেকে থাকে, ইগোটাও স্যাটিসফাইড হতো যদি জানুয়ারির পরপর নির্বাচনটা হয়ে যেত। এই অবস্থানটা যদি প্রধান উপদেষ্টা নিতেন বা নিতে পারতেন। আজকে এই ঘোষণাটা বেশি কাঙ্ক্ষিত ছিল। আসবে আপনার কাছে যদি সময়, পরবর্তী বিরতির পরে আবার আসবো। আমি যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। আপনি অর্থনীতিতে কাজ করেন, সেই জায়গায় একটু বলবেন যে মানে বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য এই সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং কাজ করছে। আসলে কতটুকু এগিয়েছে এই সরকার? মানে ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা কি অতটা সহজ? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে এই সরকারের দিক থেকে একটা বড় প্রায়োরিটি ছিল যে আমাদের এই যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা নিয়ে আসা, এবং একই সঙ্গে রিজার্ভ পরিস্থিতি সেটা একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া, একটা শক্ত জায়গাতে নিয়ে যাওয়া, জি। এবং একই সঙ্গে আমাদের কিছু আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি আছে, মানে যেটা হচ্ছে যে এখনই পরিশোধ করতে হবে এরকম। হ্যাঁ, সেখানে আদানির যে তাদের যে দায় সেটি, এবং এর পাশাপাশি আরও কিছু এরকম আমাদের দায়িত্ব শেভরন ছিল। হ্যাঁ, তো এগুলো মানে জ্বালানি খাতে বিশেষ করে, তো সেখানে $4.7 বিলিয়ন ছিল এটা ঋণ। আচ্ছা। তো সেইটাকে ঠিক ঋণ না, এটা একটা লাইবিলিটি আর কি। হ্যাঁ, তো এখন ওই জায়গাটাতে অলমোস্ট ক্লিয়ার করা হয়ে গেছে, মানে এটা বোধহয় $100-200 মিলিয়ন মতো এখন আছে। তো এটা কিন্তু প্রশংসা করেছে এই বিশ্বব্যাংকের তাদের প্রতিবেদনে, এবং এই প্রতিবেদনটা এসছে হলো 23 এপ্রিল 2025। আচ্ছা। সেখানে বলে দিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকও একটা রিসেন্টলি আপডেট দিয়েছে যে এটা ভালো অবস্থানে চলে গেছে। তো এখন ওই চাপটা নেই, কিন্তু অন্য যে বিদেশি ঋণ রয়েছে আমাদের, মানে এখন প্রায় $103 বিলিয়ন মতো ঋণ, এর মধ্যে প্রায় 70 বিলিয়ন হলো সরকারি ঋণ, আর বাকিটা হচ্ছে বেসরকারি ঋণ। এখন এই $70 বিলিয়ন তো এক ওভারনাইট এটা ক্লিয়ার করা যাবে না, আর আমাদের এই মুহূর্তে যে রিজার্ভ সেটা $21 বিলিয়ন মতো নিট, যেটা BPM6 হিসেবে। তো সেইভাবে আমি মনে করি যে আসলে সরকারের প্রচেষ্টা আছে এবং চায়ও, কিন্তু আমাদের হাতে তো ওই পরিমাণে রিজার্ভ থাকতে হবে যে আস্তে আস্তে শোধ করবো। তবে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। আর একটা ভালো কাজ হয়েছে, সেটি হলো যে আমাদের যে আমদানি রপ্তানির যে এর আড়ালে কিন্তু অনেক অর্থ পাচার হতো আগে, তো এখন এমন শক্ত মনিটরিং হচ্ছে, এবং বিশেষ করে আমাদের এলসি খোলা এবং সেখানে যে দায়গুলো পরিশোধ করা, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো রকমের স্ট্রিমলাইনিং হয়ে গেছে। ব্যাংকগুলো মোটামুটি যথেষ্ট সচেতন, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রখরভাবে তাদেরকে মনিটরিংয়ের মধ্যে রেখেছে। তো এই সমস্ত কারণে কিন্তু এখন দেখা যাবে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই মুহূর্তে কিন্তু খুব বেশি এই যে ঋণ বা বৈদেশিক সহায়তা সেটার ফ্লো হয়নি, মানে IMF-এর সঙ্গে যেটা হিট ছিল, এবং সেটা মোটামুটিভাবে এখন একটা সমাধানের জায়গাতে এসছে। এর মধ্যে বিশ্ব ব্যাংক বা ADB তারাও কিন্তু খুব আমাদের কমিটমেন্টও যায়নি, এবং খুব বেশি করে ঋণ কিন্তু তারা দেয়নি আমাদের। তো এই অবস্থায়ও আমাদের রিজার্ভ $21 বিলিয়ন মতো। তার মানে ডক্টর মাহফুজ, আপনি ওই যে পাচারের কথা বললেন, মানে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার বরাত দিয়ে বলা হয় যে গত 16-17 বছরে 17 থেকে 18 বিলিয়ন $1,000 পাচার হয়েছে, এরকম বলা হয়। আমরা তার পরিপ্রেক্ষিতে শুনতে পাই যে এই 9-10 মাসেও নাকি
20,000 বিলিয়ন ডলার পাচার হয়েছে, মানে এই মেইন স্ট্রিমে গণমাধ্যমে এগুলো আমরা না, না, দেখি না, এগুলো শুনতে আসছে, পাই এগুলো- এই ধরনের। না, এগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে, কিন্তু এটা নিয়ে তো ক্লিয়ার একটা রিপোর্ট থাকতে হবে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের ওখান থেকে, তারা কিন্তু অনেকগুলো সন্দেহজনক লেনদেনটা আইডেন্টিফাই করেছে এবং তারা ধারণা করছে যে অনেক অর্থ পাচার হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে কি যে এটা স্ট্রেট ফরওয়ার্ড আগে যেটা হতো যে ব্যাংক লুট করা এবং সেখানে পুরো খালি করে ফেলে যেমন ইচ্ছা তেমন ভাবে তারপরে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এগুলোর মাধ্যমে অর্থ পাচার করে দিত। শেয়ার বাজার থেকেও অর্থ পাচার হয়েছে, এগুলো হয়েছে কিন্তু এখন কিন্তু সেইভাবে হোলসেলে যে এরকম ক্যাপিটাল ফ্লাইট সেটা কিন্তু হচ্ছে না এখন। তার কারণে এখন একটা খুবই ডিফিকাল্ট মানে এইভাবে আসলে অর্থ পাচার করা। কিন্তু যেটা এখন হচ্ছে সেটা হলো যে অনেকেই কিন্তু কারখানা বন্ধ করে দিচ্ছে, এই যে শিল্পাঞ্চলে যে অস্থিরতাগুলো ছিল। বন্ধ হচ্ছে কেন? তো এটার বেশ কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার অনেক অবনতি হয়েছে, অনেক কিন্তু ভাঙচুর মানে কারখানায় আগুন এগুলো হয়েছে। এর পাশাপাশি এই জ্বালানির দাম বেড়ে গেছে, প্লাস ব্যবসার খরচ অনেক বেশি, তো যার ফলে অনেকেই কিন্তু এই ব্যবসাটা করতে পারছে না, তারা কারখানা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন। আবার রাজনৈতিক বিবেচনায় মামলা হয়েছে, তো এগুলো অনেক ঘটনা আছে। তো এখন যারা বন্ধ করে দিয়েছেন তারা তো টাকাটা দেশে রাখছেন না, তারা ওই টাকাটা নিয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে। এই ঘটনাটা ঘটছে। আগে যেরকম করে হতো যে আপনার বাণিজ্যের আড়ালে যেটা পাচার হওয়া সেগুলো কম, এবং একই সঙ্গে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেকে টাকা নিচ্ছে, যার ফলে আপনার টাকার চলে যাচ্ছে, কিন্তু আগের মতো করে নয়। সুতরাং ওই যে হিসাব ওটা একটু আর ভালো করে ক্লিয়ার করতে হবে জাতির কাছে। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম এখন প্রকাশ অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচনার বিষয় এপ্রিল। আমি আবারও যেতে চাই আসাদুজ্জামান রিপন আপনার কাছে। সেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষরের পর যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হতো তাহলে জন আকাঙ্ক্ষা পূরণ হতো, এমনটা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর আজকে যে ভাষণে যেটা উঠে এসেছে যে জুলাই মাসেই জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো ধোঁয়াশা ছিল কিনা, মানে আপনাদের অবস্থাটা একটু পরিষ্কার না, করুন। সেই অর্থে মানে মোটেই ছিল না। আমাদের দেশে যে একটা জুলাই অগাস্টের যে একটা গণ অভ্যুত্থান, সেটা তো সত্য, এবং গণ অভ্যুত্থানের পেছনে তো কিছু আকাঙ্ক্ষা ছিল। একটা স্বৈরাচারের পতন ঘটবে, একটা স্বৈরাচারের শাসন ব্যবস্থা কখনো ফিরে আসবে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর হবে, এই প্রত্যাশাগুলো কি ছিল না? জি, আমাদের যাবতীয় প্রত্যাশার কথাগুলো আমাদের প্রত্যাশাগুলো লিখতে দোষ কোথায়, অসুবিধা কোথায়? আমরা তো লিখতেই পারি, কিন্তু যেই সমস্ত প্রত্যাশাগুলো রাইট নাও লিখে সমাধান করা যাবে না, লাইক সংবিধান, যেটার জন্য অবশ্যই আপনাকে সংসদে যেতে পার্লামেন্ট দরকার হয়, জি, এই বিষয়গুলো ছাড়া বাকিগুলো তো আমরা অবশ্যই আমরা একটা ড্রাফট করতেই পারি, এবং সেক্ষেত্রে আমাদের তরফে কোনো আপত্তি নাই। আপনি দেখবেন যে রাজনৈতিক দলটির কথা বলেন, ওরা নিজেরই তো এখন পর্যন্ত নিজেদের রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধনের প্রক্রিয়াটাই শেষ করতে পারলো না। রাজনৈতিক দলের নিবন্ধন যদি আপনার পেছনে অনেক যদি জনসমর্থন থাকে, অনেকগুলো মানে অর্থাৎ যে ক্রাইটেরিয়াসগুলো এগুলো যদি আপনি মিট করতে পারেন, তাহলে তো মানে তাদের রাজনৈতিক দলটারও মানে নিবন্ধন প্রক্রিয়াটা শেষ হতে পারত। আমি এক্সপেক্ট করেছিলাম তারা যেভাবে কথাবার্তা বলছিলেন, অ্যাটলিস্ট তাদের নিজেদের রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া তারা শেষ করে ফেলবেন। এখন পর্যন্ত এটা না হওয়াটাও মানে দুঃখজনক। তো সুতরাং নতুন নতুন করে আপনার শব্দমালা, কথামালা, যেমন একসময় তারা বলতেন কি বলে এটাকে, বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, তো আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপরে রিসেন্টলি কাজ করছি। মানে আমার, আপনি জানেন আমার রাজনীতির বাইরে তো আমার লেখালেখি আমার প্যাশন। কাজ করে কি পেলেন? তো না, এই রাজনৈতিক বন্দোবস্ত যুগে যুগে নানা দেশেই ছিল, এমনকি যুক্তরাজ্য যেটা দেখলাম সেটা 18th সেঞ্চুরিতেও তাদের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন, বিপ্লবের আকাঙ্ক্ষা সেখানেও প্রকাশিত ছিল। কিন্তু বন্দোবস্ত ইজ নাথিং। নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? এই যে আপনার চমৎকার একটা স্টুডিও, দেয়ার আর সো মেনি স্টুডিওজ ইন আদার টেলিভিশন চ্যানেলস, আপনি সেখান থেকে একটা মানে কি বলে একটা দৃষ্টিনন্দন একটা স্টুডিও করেছেন, আপনার ব্যবস্থাপনাটা আরও মানে আপনার কি বলে উৎকর্ষের দিক থেকে অনেক ভালো। তো এই যে আপনি একটা কনসেপ্টে যাচ্ছেন, একটা পরিবর্তন আনতে যাচ্ছেন, সেই পরিবর্তনটা যদি টেকসই হয়, সেই পরিবর্তনটা যদি সময়ের দাবি থাকে, তাহলে সেটা গ্রহণ করতে তো কোনো আপত্তি নেই, তাই না? কিন্তু কথায় আমি অনেক বড় কথা বললাম, কিন্তু ইনফ্যাক্ট যেই দলটি বন্দোবস্ত, তারা আজ পর্যন্ত একটা বন্দোবস্তের রূপরেখা দিতে পারেনি। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। হাসান মামুন, আপনি একটু জুলাই সনদ নিয়ে আপনি বলবেন কিনা? যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন। অবশ্যই বলতে চাই। জি, জুলাই নিয়ে কিন্তু দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে জুলাই চার্টার আর একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। হ্যাঁ,
তো জুলাই চার্টারে হচ্ছে যে সংস্কারে যে সুপারিশগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলোর ঐকমত্যের জায়গা এবং ভিন্নমতের জায়গা দুটাই প্রকাশ করা হবে, প্রকাশ করে সই সাবুত হবে, এগুলো বাস্তবায়নের অঙ্গীকার হবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, মানে ওইটার বিষয়ে একটা রাজনৈতিক বিবৃতি, আচ্ছা, এটা কিন্তু মাঝখানে ঝুলে গিয়েছিল এবং বিএনপির অবস্থান এনসিপির অবস্থান মেলেনি, এটা ঝুলে গিয়েছিল, এটা আবার এজেন্ডা হিসেবে এসছে। তো এটার ব্যাপারে এনসিপি খুব সিরিয়াস যে এরকম একটা ঘোষণাপত্র থাকা উচিত। কারণটা হচ্ছে কি, গণ অভ্যুত্থানটা তো স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে। মানে ওই ঝুলে যাওয়া বিষয়টা কি আবার জোড়া লেগেছে কিনা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে জুলাই মাসেই সেটা তিনি জাতির সামনে উপস্থাপন করবেন, মনে হচ্ছে যে মোটামুটি সবকিছু গুছিয়ে আনা হয়েছে। না, সবকিছু গুছিয়ে আনা হয়নি। একটা হচ্ছে যে সংবিধান নিয়ে তো একটা বিতর্ক আছে, মত পার্থক্য আছে, অনেক ব্যাপক মত পার্থক্যই আছে, হ্যাঁ, যেগুলো সংবাদপত্রে এসছে, তাই না, ফটোকার্ড হিসেবে আচ্ছা সেটা আছে। আসলে এগুলোকে বলা হচ্ছে সংস্কার কমিশনের তরফ থেকে, ঐকমত্য কমিশনের তরফ থেকে, যে এগুলো হচ্ছে মৌলিক সংস্কার। আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন, তো মৌলিক সংস্কারের জায়গায় কিন্তু ভিন্ন মত আছে। এখন যেসব জায়গায় ঐকমত্য আছে সেগুলো আমি শুরুতেই বললাম যে এগুলো বাস্তবায়ন শুরু করা যেতে পারতো এর মধ্যে আর কি, প্রক্রিয়া হিসেবে, তাহলে সময়টা নষ্ট হতো না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটা মুহূর্ত কিন্তু মূল্যবান, আচ্ছা, তাই না, এবং তাদের মেয়াদ যেহেতু 5 বছর না, মানে 3 বছর অন্তহীন না, নয় 2 বছর না, জি। তাই না, এবং তাদের মেয়াদ যত ছোট হয় তত ভালো। গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশে অভিজ্ঞতা কিন্তু ভালো না। অধিকাংশ ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যে স্পিরিট থাকে, যে চেষ্টা থাকে, এগুলো কিন্তু ফেল করে। আমরা বিভিন্ন দেশে দেখেছি সাম্প্রতিককালে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অবশ্য আমরা জানি যে শ্রীলঙ্কার অভিজ্ঞতাটা ভালো, শ্রীলঙ্কায় একটু শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, জি, কিন্তু সেখানে বাংলাদেশের মতো এরকম রক্তক্ষয়ী সেটাও কিন্তু গণঅভ্যুত্থানের পর একটা নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু নির্বাচনকালীন সময়টাও, অন্তর্বর্তীকালীন সময়টাও কিন্তু শান্তিপূর্ণ মোটামুটি ছিল, হ্যাঁ, এগুলো আন্তর্জাতিক মিডিয়া এসছে। আমাদের এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে না, মতভেদ বাড়ছে এবং সংঘাত হচ্ছে, দলের ভেতরে দলগুলোর মধ্যে সংঘাত হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। মবটা কেন আমরা থামাতে পারছি না? মব, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য বিষয়গুলো তো রয়েছে। মবের সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নাই, এটা শব্দগত ব্যাপার। মব ভায়োলেন্স বলা যেতে পারে, আমরা মব ভায়োলেন্স বলছি। মব ভায়োলেন্স চলছে এবং সরকার এটা বন্ধ করতে পারছে না, হ্যাঁ, তো সেনাবাহিনী এই ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে, কিন্তু সরকারের অবস্থানের নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশের জন্য তো মব ভায়োলেন্স অবশ্যই বন্ধ হওয়া, সেই জায়গাটা তো, এবং এটা 10 মাসেও বন্ধ হয়নি, আইন শৃঙ্খলার উন্নতি হয়নি, মাঝে একটু থেমেছিল, আবার বেড়েছে, তাই না, এবং সেনাবাহিনীকে এই ব্যাপারে কঠোর অবস্থান নিতে হচ্ছে। সরকারের অবস্থান কিন্তু অত কঠোর মনে হচ্ছে না। আজকে প্রধান উপদেষ্টার বক্তৃতায় কিন্তু মব জাস্টিস বিষয়ে আমার যতটুকু নজরে এসছে কোনো কথা নেই, কোনো বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এ ব্যাপারেও কিন্তু কোনো কথা নেই, বরং একটা সন্তুষ্টির ভাব আছে। এটা মনে হয় যে একটা রাজনৈতিক সরকারের, মানে প্রধানমন্ত্রীর বক্তৃতা এরকম মনে হয়েছে আমার কাছে, এবং উনি অনেক কথা কিন্তু খুবই বলিষ্ঠ জোরালোভাবে বলেছেন এবং একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে যেন কথাগুলো বলছেন এরকম মনে হয়েছে আমার কাছে। কথা তো অনেক এসেছে, 39 মিনিট 31 সেকেন্ড, কথা তো প্রায় 40 মিনিটের, এবং উনি বিবরণও দিয়েছেন যে সরকার কি সব আইন সংস্কার করছে ইত্যাদি, তাই না, এগুলোরও আমার মনে হয় আবশ্যকতা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল যে উনি এই যে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে এই জায়গা থেকে বেরিয়ে একটা সময়সীমার কথা বলবেন, এবং আমার মনে হয় অধিকাংশ রাজনৈতিক দলের প্রত্যাশা ছিল এবং তাদের ভিতর দিয়ে জনগণের প্রত্যাশা ছিল যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে, মানে রোজার আগে নির্বাচনের কাজটা সম্পন্ন হবে, ক্ষমতার হস্তান্তর হবে, এবং আমি যেটা বললাম যে পরবর্তী বাজেট, যেটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য নির্বাচিত সরকারকে যথেষ্ট সময় দেওয়া হবে, এই বিবেচনাটা থাকা উচিত ছিল। আমি আসবো আপনার কাছে। ডক্টর মাহফুজ, আপনি একটু বলবেন যে হাসান মামুন যেটা বললেন যে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আপনি একটু বলবেন। সেই সঙ্গে একটি প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে উনি ডক্টর ইউনূস বন্দর ব্যবস্থাপনার কথা বলেছেন। বন্দরের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে অর্থনীতির একটা মেরুদণ্ড, কিন্তু এই হৃৎপিণ্ড বা মেরুদণ্ড এটি এখন দুর্বল, একে মজবুত করতে হবে, সুঠাম বানাতে হবে। সেক্ষেত্রে বিদেশি যারা আছে কোম্পানি, তাদের সাথে কাজ করে তাদের অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে আমরা নিজেরাই কাজ করব, মানে বিদেশিদের কাছে দেওয়ার ব্যাপারে যে কথা উঠছিল সেই জায়গাটা তিনি এই কথাটা বলেছেন। আসলে বন্দর ব্যবস্থাপনা কতটা বিদেশিদের কাছে দেওয়া যুক্তিযুক্ত আর কি? হ্যাঁ, ধন্যবাদ। এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে বাজেটের যেটা
ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারির মধ্যে মোটামুটিভাবে এই মিনিস্ট্রিগুলো বাজেটগুলোকে মোটামুটি স্ট্রিমলাইন করে ফেলে এবং তারা বাজেট যে এনভেলপ সেটার জন্য যে প্রস্তাবগুলো আছে সেগুলো তারা এই অর্থ মন্ত্রণালয়ের কাছে দিয়ে ফেলে ইতিমধ্যে। আচ্ছা। আর মার্চের দিকে ডিসকাশনগুলো হয়। তার মানে হলো যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় বা হতে পারতো আর কি, যদি এরকম একটা টাইমলাইন হতো, তাহলে সেটা আমি মনে করি যে অর্থনৈতিক বিবেচনায় সেটা ভালো হতো। কারণ হলো যে এই বাজেট কিন্তু যেমন এই এটা জামায়াত ইসলামের দাবি ছিল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। মানে আমি ওইরকম রাজনৈতিক দলের কথা বলবো না, কিন্তু সেটাই, হ্যাঁ। আমরা যদি অর্থনৈতিক বিবেচনায় দেখি তাহলে সেই ক্ষেত্রে এই আপনার ফেব্রুয়ারিটা হলো একটা ক্রিটিক্যাল টাইম। ভালো হতো, ওর মধ্যে আচ্ছা। হলে তখন কিন্তু এই যে এই যে সরকার, বাজেট নিয়ে যে কথাগুলো আসছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন এর মধ্যে আসলে সংশোধিত বাজেটটা হয়ে যেত মোটামুটি ভাবে, একটা ড্রাফট হয়ে যেত, এডিপিটা ড্রাফট হয়ে যেত সংশোধিত, আর বাকিটা মোটামুটি একটা হিসাব নিকাশের মধ্যে এসে থেকে পরবর্তী অর্থ বছরের জন্য অর্থনৈতিক দর্শন কি হবে, এর যে দল ক্ষমতা আসবেন তাদের, এবং একই সঙ্গে কি কি ধরনের নীতিগত পরিবর্তন করতে হবে, নতুন যেমন বিনিয়োগ নীতি, জ্বালানি নীতি, তারপর অবকাঠামোর নীতি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা দলেরই একটা চিন্তা ভাবনা থাকে। আচ্ছা। তো সেগুলো নিয়ে একটা সুন্দর করে বাজেট তাদের একটা ড্রাফট তৈরি করতে পারতেন। তো সেই জন্য আমি মনে করি যে ওটা হলে ভালো হতো। আবার একেবারে ধরেন অন্য সময় হলে যে একেবারে বিপদ হয়ে যাবে বিষয়টা এরকম নয়, তার কারণ বাজেট মেকিং প্রসেস একটা ব্যুরোক্রেটিক প্রসেস এসেনশিয়ালি, কিন্তু এর মধ্যে রাজনৈতিক দর্শন থাকে। তাই আমি মনে করি এর জন্য আসলে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি হলে ভালো। এখন বন্দরের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অনেক পানি ঘোলা হয়েছে ইতিমধ্যে, যে পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে, এবং এক ধরনের কিন্তু মানে চিন্তার সংঘাতে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে তিনি বলেছেন যে এটি অপপ্রচার। হ্যাঁ, এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকেরই তো নিজস্ব চিন্তা আছে, এবং যদি বিশাল সংখ্যক মানুষ এটা চিন্তা করেন যে না আসলে এটা দেশের জন্য ক্ষতি হবে, এখন এটা কিন্তু একেবারে অমূলক নয়। তার কারণ প্রত্যেকটা মানুষই ভালো মন্দ কিন্তু বোঝেন। হয়তো সরকারের দিক থেকে যেটা চিন্তা করা হচ্ছে সেটাও ভালো চিন্তা, কিন্তু সাধারণ মানুষ এটাকে কীভাবে নিচ্ছে, রাজনৈতিক দলগুলো বা বিশেষজ্ঞরা কীভাবে নিচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু আমলে নেওয়া দরকার। এখন যে কথাটা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেটি হলো যে 2031 সাল পর্যন্ত আমরা শিখবো এই যদি বন্দরের ব্যবস্থাপনার হাতটা তুলে দেই, এবং ডিপি ওয়ার্ল্ডের কথাবার্তা বলা হচ্ছে 31 সাল পর্যন্ত আমরা শিখবো, এরপরে আমরা কি কাজ করব, এরপরে গিয়ে না এই সময় পর্যন্ত তাদের সঙ্গে কাজ করে, মানে একদম ওয়ার্ল্ড লিডিং, ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, তারা তো কাজ করে এবং অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। তবে যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে ম্যানেজমেন্ট তৈরি হবে আর কি এখানে। আবার আমাদের যে ম্যান পাওয়ার তারাও শিখবে তাদের কাছ থেকে, এবং এরপরে আমাদেরই যারা বন্দরে কাজ করেন তারা এবার বিশ্বের ভালো ভালো বন্দরে গিয়ে কাজ করতে পারবে, চাকরির সুযোগ থাকবে। কিন্তু কথা হচ্ছে কি যে এই সময়ের মধ্যে আসলে অবস্থাটা কি হবে, মানে আমরা তো আসলে অনেক কিছুই মাথায় রাখি না। মানে যখন আমরা এই যে রোজি পিকচারটা দেখি, এর পিছনে অন্য কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, সেই আসলে যে শঙ্কা, সেই শঙ্কার কথাই কিন্তু তুলে ধরেছেন বিশেষজ্ঞরা, রাজনৈতিক দলগুলো। এখন ওইগুলোকে আমলে নিয়ে এটা যে কোনো বিষয়ে যে একটা বড় সিদ্ধান্ত সেগুলো নেওয়ার জন্যে কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনার দরকার হয়। আমি মনে করি যে ন্যাশনাল ডায়ালগ হতে পারতো এটা নিয়ে। হ্যাঁ, তো সেটা হলে কিন্তু এই যে বিভিন্ন রকমের যে বিভ্রান্তি সেগুলো দূর হয়ে যেতে পারতো, একটা কনভার্জেন্সে আসতে পারতো। তো তখন কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হতে পারতো। কারণ এই বন্দরের মতো, মানে চট্টগ্রাম বন্দরের মতো একটা বিশাল অবকাঠামো, বাণিজ্যিক যে একটা গেটওয়ে, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হচ্ছে, গ্লোবাল গেটওয়ে বলি আমরা এটাকে। হ্যাঁ, তো এখন এইটার বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত এবং এতে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, সেটার জন্য ন্যাশনাল কনসেনসাস দরকার। তো সেটার জন্য আলাপ আলোচনা শুরু করতে পারলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, এবং সবার কনসার্নগুলোকে নিতে হবে এটা। আর একটা বিষয় হচ্ছে কি যে এটা নিয়ে বিএনপি এবং অন্যান্য দল সবসময় বলে আসছে যে সবাইকে বসে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, অর্থনৈতিক স্বার্থ যেমন আছে তেমন নিরাপত্তা স্বার্থও কিন্তু জড়িত এটার সঙ্গে। সুতরাং এখানে আসলে অন্যরা কি করবে, অন্যরা কীভাবে দেখছে জিনিসটা, বিশেষ করে চীন, তারপরে আমাদের প্রতিবেশী ভারত রয়েছে, এবং অন্যান্য আরও অনেক দেশ আছে যারা বে অফ বেঙ্গলে লিটারাল কান্ট্রি, তো তাদেরও তো একটা বিষয় আছে, তাই না? তারা জিনিসটাকে ঠিক মতো নিবে কিনা, হ্যাঁ, তো সেটাও দেখার বিষয় আছে। তো সব মিলে আমি মনে করি যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ঐক্যমত্য যদি প্রতিষ্ঠা করা যায় সেটাই সবচাইতে ভালো, এবং সেই বিষয়ে আলাপ আলোচনা আমি মনে করি যে এখনই মাননীয় প্রধান উপদেষ্টা শুরু করতে পারেন। একটা বিরতি নেই, আলোচনা রয়েছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম আমাদের আলোচনার বিষয় এপ্রিল। আমি এই মুহূর্তে যেতে চাই আসাদুজ্জামান রিপন আপনার কাছে। সেটি হচ্ছে যে রাখাইনের ত্রাণ চ্যানেল নিয়ে মানে অনেক কথা হয়েছে, গত কয়েক মাস ধরে কথা হয়েছে যে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে, আপত্তি এসেছে, প্রস্তাবনা এসেছে, আবার বলেছে আমরা এর মধ্যে নেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য একদম পরিষ্কার করে বলেছেন যে এই বিষয়টা নিছক অপপ্রচার।
মানে আপনারা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছিলেন। ধন্যবাদ আপনাকে। তার চেয়ে আমি বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান উপদেষ্টাকে, যে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন অ্যান্ড হি ওয়ারিড দ্য হোল ম্যাটার। আচ্ছা, পুরো বিষয়টাকে তিনি একেবারেই মানে ভূগর্ভে চাপা দিয়েছেন, খুব ভালো। কিন্তু এই যে কন্ট্রোভার্সিটা অথবা ডিসকাশনটা, ডিবেটটা অথবা আলোচনাটা যেটি বলেন না কেন হলো, সেটা কি এমনি এমনি হলো? তা তো না। এটার পেছনে মানে এই ধরনের বক্তব্য আসার কারণে আমরা জানতে পারলাম কিভাবে? আমরা প্রথম জানতে পারলাম আমাদের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার স্টেটমেন্ট থেকে, অন্যান্য বা আপনার কি বলে ওনার পরিষদ বর্গের যারা আছেন বা ওনার প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট, প্রেস সেক্রেটারি স্টেটমেন্ট যদি দেখি, সব মিলিয়েই মানে একটা বিশ্বাসযোগ্য কারণ ছিল যে এরকম একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে। বিষয়টা নট ইয়েট বিন সাইন্ড, স্বাক্ষরিত না, আলোচনায় আছে, টেবিল আছে, বিবেচনার মধ্যে আছে, অথবা ভাবছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই ব্যাপারে বাংলাদেশের জনগণের তরফ থেকে একটা প্রবল আপত্তি ছিল, রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তি ছিল, আমাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকেও তাদেরও একটা প্রবল আপত্তি ছিল। তো সব কিছু মিলিয়ে এটা একেবারেই আপনার বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের, সেটা সশস্ত্র বাহিনী বলেন, জনগণ বলেন, রাজনৈতিক দল বলেন বা আপনার ইন্টেলিজেন্সিয়া বলেন, হোয়াট এভার, কেউই এটার পক্ষে ছিলেন না। তো যাই হোক, প্রধান উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেছেন, আমরা খুব স্বস্তি বোধ করলাম। এটা প্রচারণা যেটাই ছিল, মানে প্রচার যেটি থাকুক না কেন, হোয়াট এভার, মোটামুটি এটা শেষ হলো, এই অধ্যায়টা শেষ হলো। এই জন্য মানে আমরা স্বস্তি পেলাম। এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, বা দায় অথবা কেন হলো এত কিছু ব্যাখ্যার দরকার নেই। আপনি ডক্টর কবিরের সাথে আলোচনার সময় আপনি উল্লেখ করেছিলেন অ্যাবাউট চিটাগং পোর্ট, বন্দর ব্যবস্থাপনা। হ্যাঁ, সেখানে আমার কাছে মনে হলো যে চিটাগং পোর্টটা দেওয়ার ব্যাপারে বা চিটাগং পোর্টের সাথে বৈদেশিক যে প্রতিষ্ঠানগুলো আর প্রতিষ্ঠান আছে তাদের সাথে এই ব্যাপারে ওনার ডিসিশনটা অনেকটা ফার্ম মনে হলো। আমি সরকারকে যে কথাটা মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে, সরকারের নামটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ওনার ভাষায়, অর্থাৎ প্রধান উপদেষ্টার ভাষায় যদি নির্বাচনটা যদি এপ্রিলের যে কোনো সময়েও যদি হয়, ধরে নিলাম, এই ব্যাপারে তো আমাদের আপত্তি, নিঃসন্দেহে আমাদের আপত্তি আছে, আমাদের পর্যবেক্ষণ আছে, কারণ আছে, কেন আমরা এপ্রিলে চাই না, কেন আমরা আগে চেয়েছি বা চাই স্টিল, আমাদের সেই সেটা আমাদের যুক্তি আছে। আমাদের বক্তব্য হচ্ছে, এরপরে রাজনৈতিক দলই তো সরকারটা চালাবে, সব কিছু তো ওনাদের ফিক্স করে দেওয়া উচিত না। এটা চিটাগং পোর্ট কারা হ্যান্ডেল করবে, কারা ম্যানেজমেন্ট করবে, সক্ষমতা কারা বাড়াবে, তাই না? এটার ব্যাপার তো আমাদের কিছু দায়িত্ব আছে না? রাজনৈতিক দলগুলো যারা সরকার চালাবে, আমাদের দায়িত্ব নেই, সিদ্ধান্তগুলো আমাদের উপরে নেওয়ার জন্য ছেড়ে দেন। ওনার একজন উপদেষ্টা আছেন, শিক্ষা উপদেষ্টা। পার্সোনালি আমি ওনাকে অনেক পছন্দ করি, নিঃসন্দেহে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সরাসরি শিক্ষক নন বটে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি ব্যক্তিগত তাকে অনেক পছন্দ করি। তো ওনার একটা বক্তব্য দেখলাম সেদিন, দুটো বিষয় আমাকে একটু, যদি প্রসঙ্গের বাইরে যেতে হবে আমাকে, একটা হচ্ছে যে ওনাকে একজন 1 কোটি টাকার মতো ঘুষ দিতে চেয়েছিল। প্রথম আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে চাবো তার কাছে যে আপনার কাছে যে ঘুষের প্রস্তাবটা দিয়েছেন যিনি, তার নামটা আপনাকে ঘোষণা করতে হবে, জানাতে হবে জাতিকে। কোন ইস্যুতে কি, কোন একটা শিক্ষামন্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট বা ট্রান্সফার বা অথবা একটা পোস্টিং, হোয়াট এভার, 1 কোটি টাকা, এটা খুব কম, এরকম এর চেয়ে বেশিও শোনা যায়, শুনি, হোয়াট এভার। আমার বক্তব্য হচ্ছে যে এই জন্য জাতিকে জানালেন ওনাকে ঘুষ দিতে চেয়েছিল, সেই ঘুষ দিতে চাওয়া ব্যক্তিটির নাম ওনাকে জানানো উচিত হবে, জানাতে হবে। এক, দ্বিতীয়ত আমি দাবি করছি, দ্বিতীয়টি হচ্ছে যেই ভদ্রলোকের জন্য, সেটা উনি বলেছেন যে ভদ্রলোকের জন্য এই প্রস্তাবটা এসেছে, তিনি এখনো চাকরিতে থাকেন কি করে? কারণ এই 1 কোটি টাকা তো একটা চাকরিজীবীর মানুষ, চাকরি আজকাল তো শুনি যে কারো পোস্টিং ট্রান্সফারের জন্য ব্যবসায়ীরা বিনিয়োগ করে, যে আপনাকে অমুক জায়গায় ডিসি আনা হবে, ডিসি করে দেওয়া হবে, এর পেছনে এত টাকা, কারণ ওই ডিসি সাহেবকে তারা বিজনেস করবে, মানে স্বার্থ হাসিল করবে। ওই লোকের কি অবস্থা? ওই লোকটিকে তাকে ফায়ার করা হোক, মানে ফায়ার বলতে বোঝাচ্ছে চাকরি থেকে বাদ দেওয়া হোক, মানে গুলিঠুলি করা না। তো এইটা ওনার করা উচিত হবে। তো খুবই অবাক কাণ্ড। তারপর ওনার ব্যাপারে আমি আরেকটি কথা বলতে চাই, উনি একটা কথা বললেন ওই শিক্ষা পাঠ্যক্রম নিয়ে, যে 26 সালের জুন থেকে মানে 26 থেকে এটা কার্যকর, মানে শিক্ষা পাঠ্যক্রম বা হোয়াট এভার, মানে আমি এক্সাক্ট বলতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে আপনি চাপাই দিচ্ছেন, আপনি যে সিস্টেমটার কথা বলছেন, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা তাদের কাছে এটা কন্ডিউসিভ মনে নাও হতে পারে, তাই না? তারা তো এটা গ্রহণ করতে না পারে, তখন মনে হবে যে আগের অন্তর্বর্তীকালীন সরকার এটা করে দিয়ে গেছে, বিএনপি সরকার সেটা বাদ দিয়ে গেছে। কেন রে ভাই, আপনারা এত দায়িত্ব নিচ্ছেন কেন? আপনার তো কাজটা তো এটা না, আপনার কাজ তো এটা না।
আপনার কাজ হচ্ছে সিন্ডিকেট ভাঙা, আপনাদের কাজ মানে যার যার সেক্টরে, আপনাদের কাজ হচ্ছে সেখানে যে গভর্নেন্সটা ছিল না সেখানে গভর্নেন্সটা রিস্টাবলিশ করা, এই কাজগুলো করা, নির্বাচনের পথকে ত্বরান্বিত করা। যে সমস্ত মাস্টাররা আওয়ামী লীগের পক্ষে রাতের বেলা ভোট করছে, মানে আমি যদি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে, যদি ভোট প্রসঙ্গে আসছে, বাংলাদেশের এই যে রাতের ভোট হলো 18 সালে লাস্ট ইলেকশনটা, যে রাতের ভোট হলো, মানে যে সব পার্টি যেই নির্বাচনে অংশগ্রহণ করলো, আর 24-এ নির্বাচন তখন নির্বাচন ছিল, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এই নির্বাচনগুলোর দায়িত্ব তো মাস্টাররা বা অনেকেই ছিলেন। আমার বক্তব্য হচ্ছে যে উই শুড আইডেন্টিফাই দেম ফার্স্ট। ওই লোকগুলোকে আমার আইডেন্টিফাই করা উচিত। ওই লোকগুলো কারণ এই লোকগুলোকে ভোটের দায়িত্ব আর দেওয়া উচিত হবে না। যাদের নীতি নৈতিকতা নাই, যাদের ভোটটা কিভাবে হবে, আমি তো দেখি ভারতের সেই মরু অঞ্চলে ওই কি বলে যে ভোটের যন্ত্রটা নিয়ে তারা মরু অঞ্চল পাড়ি দিচ্ছে, কি দুর্গম অঞ্চল পাড়ি দিচ্ছে। ভোট কন্ডাক্ট করে এটা আমানতের ব্যাপার। আর যারা কারোর কথায় ভোট দেয়, দিনের ভোট রাতে করে দেয়, এই জাতীয় লোকগুলো তো শুধুই মাত্র তো ডিসি যায় না। আমি আরেকটা কয়েকটা সেকেন্ড নেই, মুসলিমও কয়েকটা ডিসিকে আপনি দায়ী করেছেন। আচ্ছা, হোয়াই আদার পিপল জড়িত না? তাদেরকে আইডেন্টিফাই করেন, যাতে পরবর্তী ভোটে, আগামী ভোটের আগে এই লোকগুলোকে আমাদের চিহ্নিত করা উচিত এবং তাদেরকে ইহজীবনে আর কখনোই ভোটের কাজে তাদেরকে সংযুক্ত না করা ঠিক হবে। ধন্যবাদ। হাসান মামুন, আপনি একটু বলবেন, যেহেতু দুর্নীতি, ঘুষ, অনিয়মের কথা উঠে এসেছে, সে বিষয়ে আজকে কিন্তু ডক্টর ইউনূস কথা বলেছেন যে সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন 16 বছরের লাগামহীন লুটপাট তন্ত্রের কারণে ভয়াবহ এক অর্থনৈতিক পরিস্থিতি ছিল, যা এখন ইতিবাচক সূচকে তার সরকার ফিরিয়ে এনেছে। আপনি মানে তার এই বক্তব্যের সাথে একমত কিনা, বা আপনার কোনো যুক্তি আছে কিনা? না, সেটা তো ঠিকই যে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেলাম গত 15.5 বছরে, সেটা তো ভয়াবহ ছিল। শুধু সন্ত্রাসের কারণে না, শুধু গুম খুনের কারণে না, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কারণে না, মানে অর্থনৈতিক ক্ষেত্রে যে লুণ্ঠন, পাচার, এগুলো ঘটেছে, এটা তো অবিশ্বাস্য। এটা হয়তো এই কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো অভিযোগ দাঁড় করিয়েছেন। তো এরপরে যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের ক্ষেত্রে এটার পুনরাবৃত্তি নিশ্চয়ই হচ্ছে না। তবে কিছু কিছু ঘটনা তো উঠে আসছে, যেমন রিপন ভাই একটা ঘটনা বললেন, তাই না, যে ঘুষ সাদা হয়েছিল ট্রান্সফারের জন্য। উপদেষ্টাদের এপিএস এর কথা, উপদেষ্টাদের এপিএসদের বিরুদ্ধে নগদ নিয়ে একটা অভিযোগ এসছে এবং এটা প্রাথমিক তদন্তে দেখা গেছে এটা সত্যতা পাওয়া গেছে কিছুটা, তাই না? তো যেসব ঘটনা উঠে আসছে সেগুলোর ইনভেস্টিগেশন ঠিকমতো হতে হবে অবশ্যই। এখন দুদককে তো কাজ করতে হবে নিঃসন্দেহে। আর হচ্ছে যে আপনি ওই যে পাচারের কথা বলছিলেন যে এ আমলেও পাচার হচ্ছে কিনা, আমি সেটা মনে করি না। যে মানে আমাদের কবির ভাই যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যে নজরদারি চলছে, এর মধ্যে কিন্তু এটা মানে এই মাত্রায় সম্ভব না। বিচ্ছিন্নভাবে ঘটে, এটা আসলে পুরোপুরি দমন করা সম্ভব না। আর যদি পাচার ওইভাবে অব্যাহত থাকতো তাহলে কিন্তু রিজার্ভ যেভাবে বিল্ড আপ হচ্ছে অনবরত, সেটা কিন্তু সম্ভব হতো না। এখন কিন্তু রিজার্ভ থেকে ডলার দিতে হচ্ছে না ইম্পোর্ট করার জন্য, এটার একটা বড় রকম উন্নতি হয়েছে। আর হচ্ছে যে ওই পুরনো দায় দেনা পরিশোধ জ্বালানি খাতে ব্যাপকভাবে এটা কিন্তু করা হয়েছে এবং জ্বালানি খাতে কিন্তু দায় দেনা একেবারে কম। তো আরেকটা হলো যে আমাদের তো সরকার এক ধরনের আস্থা অর্জন করেছে, অন্তর্বর্তী সরকার যদিও, যে কারণে IMF এর সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিন্তু ভালোই নিষ্পত্তি হচ্ছে। 2টা কিস্তি আমরা একযোগে পাচ্ছি, এই মাসের মধ্যেই চলে আসবে, তাই না? এবং IMF এর এই লোনগুলো পেলে হয় কি, এক ধরনের সার্টিফিকেশন হয়। কিস্তি পাওয়া নিয়েও তো একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। আচ্ছা, এবং আমরা তো কতগুলো মানে একাধিক সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, NBR সংস্কার সহ। তারপর ডলারকে যে মার্কেটের উপর ফ্লোট করা, সেটাও হয়েছে। এবং তারপরেও কিন্তু ডলার মার্কেট আনস্টেবল হয়নি। আচ্ছা, তো এতে করে কিন্তু বোঝা যায় যে পরিস্থিতিটা ভালোভাবেই ম্যানেজড হচ্ছে। এই দিকগুলো তো অবশ্যই স্বীকার করতে হবে সরকারের, যেটা ইউনূস সাহেব আজকে বক্তৃতায় বলেছেন, সাফল্য দাবি করে, এগুলো অবশ্যই দাবি করার মতো বিষয়। গভর্নেন্স পরিস্থিতি উন্নতি হয়েছে, অর্থনীতিতে কিছু সুশাসন এসছে, তারপরে পণ্য বাজার নিয়ন্ত্রণে কিন্তু সাফল্য আছে। এই যে আমরা যে রমজান পার করলাম, রমজানে মানে পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। এখন তো মূল্যস্ফীতি 9.something, হ্যাঁ, মূল্যস্ফীতি গত মাসের হিসাবে কমে এসছে, 9.something হয়েছে। গভর্নর সাহেব মানে আশাবাদী যে এটা দ্রুতই 8-এর দিকে চলে আসবে। হ্যাঁ, তো সেটা যদি নাও হয়, যদি 9-এর মানে নিচে চলে আসে, সেটাও একটা সাফল্য, কারণ 9-এর উপরে দীর্ঘদিন ধরে আমরা আছি, তাই না? এটা
আর আপনি কি বলছিলেন প্রসঙ্গটা? না, যে হ্যাঁ, আর আমি এখানে খালি দুইটা প্রশ্ন একটু বলতে চাই, আপনি প্রশ্ন করেননি তারপরও। একটা হচ্ছে যে করিডোর, আর হচ্ছে বন্দর। এই ব্যাপারে আমার একটু ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস আজকে বলিষ্ঠভাবে এই বিষয়ে জিনিসটা একটা হলো পরিষ্কার করেছেন, অপপ্রচার। কিন্তু এই ব্যাপারে একটু দায় নেওয়া উচিত ছিল আমার মনে করি। কারণ তার একাধিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা সহ, তারা কিন্তু নানা রকম কথা বলে পরিস্থিতি জটিল করেছে। শুধু অপপ্রচার চলছে বিষয়টা তা না, অপপ্রচারের সুযোগ করে দেওয়া হয়েছে, এবং এই সুযোগ করে দেওয়াটা অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমরা এটার সঙ্গে নাই, তাই না? সুতরাং এটা কিন্তু সেনাবাহিনীর সঙ্গেও এটাতে বিরোধে যাওয়া হয় এইভাবে কথা বললে, আমি মনে করি এটা কিন্তু একটু দায় নেওয়া উচিত সরকারের তো ভুলভ্রান্তি হয়ই। যেমন চট্টগ্রাম বন্দর উন্নয়ন অবশ্যই দরকার, এবং এটা একটা স্ট্র্যাটেজিক বন্দর, কারণ আমাদের তো বেশি বন্দর নাই, সত্যি কথা বলতে গেলে একটাই বন্দর। সুতরাং এটা স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ, এখানে কাকে কাজ দিচ্ছি না দিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। তো সরকারকে যদি এগুলো করতে হয়, একটা অন্তর্বর্তী সরকারকে এই ধরনের পলিসি ডিসিশন, তাহলে সরকারের উচিত একেবারে ব্যতিক্রমহীনভাবে যে রাজনৈতিক দলগুলো তাকে ক্ষমতায় এনেছে তাদের সঙ্গে বসে এগুলো ডিল করা, তাহলে কিন্তু আর বিতর্ক হতো না। আমি একটুখানি বলি, সেনাপ্রধানও কিন্তু পরিষ্কার করে বলেছেন তার অফিসার্স অ্যাড্রেসে, এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে ওনার বক্তব্যটা। উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিতর দিয়ে এই সিদ্ধান্তগুলো হলে আমাদের কিছু বলার নাই। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনি একটু বলবেন, আমরা আসলে ওই যে বিভিন্ন গণমাধ্যম বলেন বা রাজনৈতিক দল থেকে আমরা শুনতে পাই যে গত 10 মাসে দেশে কোনো বিনিয়োগই হয়নি, বিদেশি বিনিয়োগ আসেনি, কিন্তু আজকে তিনি কিন্তু পরিষ্কার করেছেন, তিনি বলেছেন যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত $756 মিলিয়ন বিনিয়োগ হয়েছে। তাহলে কেন এই ধরনের কথা কেন আসে যে কোনো বিনিয়োগ হয়নি? হ্যাঁ, বিনিয়োগের বিষয়ে দুটো বিষয় আছে। একটা হলো যে নতুন বিনিয়োগের কথা আমরা চিন্তা করছিলাম, মানে বাংলাদেশে যে সমস্ত এক্সিস্টিং কোম্পানিগুলো আছে, মানে ফরেন কোম্পানি, তো তাদের যে রেগুলার ইনভেস্টমেন্ট সেটাতে কিন্তু চলমান আছে। কিন্তু আমরা আশা করছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশ্বব্যাপী খ্যাতি এবং তার যে ব্যক্তিত্ব, সেটা অনুযায়ী একেবারে বিপুল পরিমাণে বিনিয়োগ আসবে, পশ্চিমা দেশগুলো থেকে আসবে, মধ্যপ্রাচ্য থেকে আসবে, ইভেন চায়না, জাপান, এগুলো থেকে। সেইটা কিন্তু সেভাবে হয়নি। তবে বিনিয়োগ সম্মেলনে কিন্তু কিছু প্রতিশ্রুতি এসছে যে বিনিয়োগ হতে পারে, যেমন এআইআইবি বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করবে। তারপরে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু তখন বলেছিল যে বাংলাদেশে বিনিয়োগে তারা আগ্রহী। তো এই পরবর্তী সময়ে যে রিসেন্টলি আমরা দেখলাম যে চাইনিজ যে মিনিস্টার, মানে কমার্স মিনিস্টার, তিনিও কিন্তু এসে এরকমভাবে আলাপ আলোচনা করেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোরিয়ান এবং চাইনিজ যে সমস্ত ইনভেস্টর, তাদের কথা শুনবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি মাসে, যে একটা ব্রেকফাস্ট মিটিং করবেন। তো সেই বিষয়গুলো কিন্তু নতুন দিক। তো আমরা ধারণা করছিলাম যে অনেক বিনিয়োগ এখন আসবে অথবা প্রতিশ্রুতি আসবে, তো সেই বিষয়গুলোতে কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা একেবারে রেগুলার। 56 মিলিয়ন, এটা কি মানে রেগুলার ছিল এরকম? এগুলো রেগুলার, এটা যেগুলো যে সমস্ত কোম্পানি অলরেডি আছে তারা এগুলো করছে, এবং আমাদের $1.5 বিলিয়ন মতো নিট যে এফডিআই সেটা হয়, এটা ওইরকমই, মানে গত 6 মাসে যেটা হয়েছে। তাই আমি মনে করি যে এখন যে কথাবার্তাগুলো আসছে, যেমন বিশেষ করে চাইনিজ কোম্পানি বা অন্যান্য কোম্পানি যদি আসে, তাহলে হয়তো বিনিয়োগের জায়গাটা ক্লিয়ার হবে। তবে আমার মনে হচ্ছে যে আসলে বিদেশিরাও চিন্তা ভাবনা করছেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, স্ট্যাবল গভর্নমেন্ট আসলে তখন তারা একটু বেশি করে বাংলাদেশে বিনিয়োগ করবেন। নতুন যে বিনিয়োগ নীতি কেমন হয় নতুন সরকারের, সেগুলো তারা দেখবেন। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়, তো ওগুলো অনেক ফ্যাক্টর আছে। তো ওগুলো মানে এরকম ইমপ্রুভ না হওয়ার পর বা চেঞ্জ না হওয়ার পর্যন্ত আসলে এরকম করে এফডিআই। ডক্টর মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাসান মামুন এবং আসাদুজ্জামান রিপন, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছে। শুধু যাবার আগে বলতে চাই যে নির্বাচনের এই যে সম্ভাব্য একটি সময়ের কথা আসলো, ঘোষণা আসলো এপ্রিলের প্রথমার্ধে, মনে হচ্ছে যে তাহলে কি রাজনীতির যে সুবাতাস, সেই সুবাতাসটাকে আবার বইতে শুরু করলো কিনা, আমরা সেই আশায় থাকতে চাই। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।